মনে আছে না ভুলে গেছো? কারো মনে আছে এখানে? আচ্ছা ভুলে গেছো মনে হয়। সেটা হচ্ছে যে এম ভি স্কোয়ার, ঠিক আছে? তাহলে আমরা যদি এন তম কক্ষপথে থাকি তাহলে এম ভি এন স্কোয়ার। সো এই যে এম ভি স্কোয়ার হচ্ছে আমাদের হাফ এম ভি স্কোয়ার, সেটা হচ্ছে আমাদের কাইনেটিক এনার্জি বা গতিশক্তি। আরেকটা হচ্ছে আমাদের পটেনশিয়াল এনার্জি। এই দুইটা শক্তি যোগ করলে কোনো একটা স্টেটের শক্তি পাওয়া যায়। তো আমরা বলতেছিলাম এই যে বোরের পরমাণু মডেলের যে শক্তি স্তর বা শেল বা এনার্জি লেভেলটা আছে, সেটা এনার্জি ওইখানে যে ইলেকট্রন গুলো আছে তার এনার্জি গুলাই, অর্থাৎ ওই যে ঘূর্ণায়মান এই ইলেকট্রনের এনার্জিটাই হচ্ছে ওই স্তরের এনার্জি। তাহলে ঘূর্ণায়মান ইলেকট্রনের দুইটা এনার্জি, কাইনেটিকটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, এবং আরেকটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি ইউ। পটেনশিয়াল এনার্জিটা কি? এইটা হচ্ছে ইলেকট্রিক্যাল বিভব, 9 বইতে ছিল, বিভব শক্তি নামে একটা চ্যাপ্টারে ছিল, ইলেকট্রিক্যাল বিভব, তড়িৎ বিভব শক্তি। সেটা হচ্ছে যে ধরো একটা পজিটিভ চার্জ যদি একটা রিজন তৈরি করে, তো সেইখানে আরেকটা পজিটিভ চার্জ টেনে নিয়ে আসতে যে পরিমাণ কাজ করতে হয় শক্তির বিপক্ষে, সেটা ছিল আমাদের বিভব শক্তি, ইলেকট্রিক্যাল বিভব শক্তি। ঠিক আছে? তাহলে কেন্দ্রের চার্জ আর হচ্ছে যে আরেকটা চার্জকে টেনে নিয়ে আসতে যে পরিমাণ কাজ করতে হয়, তো সেই ক্ষেত্রে ওটা ছিল কিউ বাই আর। যদি 9-10 বই দেখো তাহলে পাবা কিউ বাই আর, কেন্দ্রের চার্জ বাই আমাদের কেন্দ্র থেকে যতটুকু দূরত্বে যেই পয়েন্টে আমরা নিয়ে আসব সেই পয়েন্টের কেন্দ্র থেকে তার দূরত্ব এটা। এখন দেখো ওইখানে বিষয় ছিল যদি 1 কুলম্ব পজিটিভ চার্জকে নিয়ে আসি, কিন্তু এখানে তো আমরা 1 কুলম্ব চার্জকে আনতেছি না, আমরা একটা ইলেকট্রনকে আনতেছি। আর কেন্দ্রের চার্জ কিউ, এখানে তো আমাদের যেটা হাইড্রোজেন অ্যাটমের কথা বলতেছিলাম, তো এখানে আমাদের কেন্দ্রের চার্জ ওই ইলেকট্রন। তাহলে সেক্ষেত্রে আমরা দুইটা ইলেকট্রন পাচ্ছি, ইলেকট্রন স্কোয়ার। আর রেডিয়াসটা হচ্ছে আমরা যে ব্যাসার্ধে আনতে যাচ্ছি আর এন, এটা গেল। আর আরেকটা বিষয় হচ্ছে যে যদি তুমি পজিটিভ চার্জ হচ্ছে আমাদের ফিল্ড তৈরি করে, সেই ফিল্ডের কোনো পয়েন্টে যদি আমরা আরেকটি পজিটিভ চার্জ নিয়ে আসি, তাহলে শক্তির বিপক্ষে কাজ করা লাগতেছে সে প্লাস। শক্তির বিপক্ষে কাজ করলে সেটা সেই বলকে বা সেই শক্তিকে আমরা প্লাস বলি। এখন আমাদের কেন্দ্র চার্জ তো নিউক্লিয়াস পজিটিভ, আর আমরা নিয়ে আসতেছি নেগেটিভ চার্জ ইলেকট্রন। কারণ ইলেকট্রন পজিটিভ, পজিটিভ চার্জ তো ইলেকট্রনকে এমনিতেই আকর্ষণ করে, তো এটা তো শক্তির পক্ষে হচ্ছে। শক্তির পক্ষে যদি কোনো চার্জ হয় সেটা হবে নেগেটিভ, মাইনাস ই স্কোয়ার বাই আর এন। এইটা হচ্ছে ইলেকট্রনের বিভব শক্তি। বুঝতে পারছো ইলেকট্রনের বিভব শক্তি কিভাবে বের করলাম? হ্যালো, ইলেকট্রনের বিভব আমার লাইন শক্তি গেছে। আর বুঝতে পারছি। আচ্ছা এই শাহিনুরকে আমি বারবার মিউট করি, ও আবার আনমিউট করে কেন? ও শুধু ব্যবসায়িক কথাবার্তা বলতেছে। আচ্ছা ওকে। তাহলে এখন এখানে যেটা হচ্ছে যে আর সব সময় কিন্তু এই যে কুলম্বের কনস্ট্যান্ট কেটা রাখতে হবে। তাহলে দেখো এই যে বিভব শক্তি আমি কিভাবে বের করলাম, ওই যে ওদিন পড়াচ্ছিলাম বোধহয় আগের সেমিস্টার না তার আগের সেমিস্টার, এক ছেলে কোনোভাবেই বুঝতেছিল না। তো এই যে বিভব শক্তির হিসাবটা দেখো যে পজিটিভ চার্জ হচ্ছে আমাদের নিউক্লিয়াস তৈরি করে, তো ওর ফিল্ডের মধ্যে যদি আমি আরেকটা নেগেটিভ চার্জকে নিয়ে আসি, তখন যে কাজ করতে হয় সেটা তার বিভব শক্তি হিসাবে তার মধ্যে জমা থাকে। এখন ই হচ্ছে যে আমাদের মানে নিউক্লিয়াস, ইলেকট্রনকে আমি নিয়ে আসতেছি, কত দূরত্বের মধ্যে আনবো সে ধরো যে আর এন, এই জন্যই আমাদের ই স্কোয়ার বাই আর এন। আর এটা নেগেটিভ হবে কারণ এক্ষেত্রে আমরা বলের দিকে আনতেছি। মানে কাজ কখন হয়, যখন বলের বিপক্ষে কাজ করা হয়, বলের দিকে হলে তো কাজ হয় না, সেটা মাইনাস। আর সবকিছুতে কুলম্বের অ্যাট্রাকশন ফোর্সের কনস্ট্যান্টটা রাখা লাগবে কে, যেটার মান হচ্ছে 1/4πε0 এটা। সো এই জন্যই নেগেটিভ কে স্কোয়ার বাই আর আসলো। বুঝতে পারছো বিভব শক্তির হিসাবটা কিভাবে আসে? আচ্ছা, আর পজিটিভ চার্জ হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার আগেই দেওয়া ছিল, যে এই যে এখানে দেখো যে যে এম ভি স্কোয়ার কই গেল, এই যে এখানে। তাহলে এই যে এম ভি স্কোয়ার মান হচ্ছে কে ই স্কোয়ার বাই আর, কিন্তু যদি এই আরটা এখানে গুণ করে দিই তাহলে কে স্কোয়ার বাই আর। এই জন্য এখানে কে স্কোয়ার বাই আর, শুরুতে হাফ ছিল, এই হাফটা আসছে, হাফ ইন্টু গতিশক্তি নেগেটিভ বিভব শক্তি। এখন দেখো একই একই টার্মিনোলজি, কে স্কোয়ার বাই আর, এ পাশেও কে স্কোয়ার বাই আর। তো এই অর্ধেক কে স্কোয়ার বাই আর থেকে যদি নেগেটিভ ফুল বাদ যায় তাহলে কিন্তু এখানে অর্ধেক থাকবে, নেগেটিভ হাফ কে স্কোয়ার বাই আর। বুঝতে পারছো? তাহলে এটা আসলে এখন এখানে আমরা যদি কোনো একটা স্তরে এনার্জির মান বের করতে চাই তাহলে সবগুলো কনস্ট্যান্ট লাগবে। কে এর কনস্ট্যান্ট, এটা একটা ভালো দিক, কে এর মান হচ্ছে 1/4πε0, এটা ভালো। ইলেকট্রনের চার্জ ও কনস্ট্যান্ট, সেটার মান হচ্ছে 1.6 ইন্টু
10⁻⁻19। কিন্তু সমস্যা হচ্ছে আর তো কনস্ট্যান্ট না, আর হচ্ছে আমাদের ব্যাসার্ধ, এটা ডিপেন্ড করে এন এর উপরে। এন এর মান যদি 1 হয় তাহলে আর হচ্ছে আমাদের এ নট যেটা 0.53 অ্যাংস্ট্রম, কিন্তু এন এর মান যদি 2 হয় তাহলে এটা হয়ে যাবে কত, 4 অ্যাংস্ট্রম, তাই না? এ এ এ এ এন স্কোয়ারের কথা বলছিলাম। সো এন এর মান যদি 3 হয় তাহলে এটা হয়ে যাবে 9 অ্যাংস্ট্রম, এটা আর কি। তো তাহলে এখানে বেটার হয় যে আমি আর এর ওই যে যেটা আগে বের করলাম সেই মানটা বসায় দিই, একটু আগে যেটা ক্যালকুলেট করে আসলাম। তো ওই আর এর মান কি ছিল, ওই আর এর মান ছিল এন স্কোয়ার এইচ বার স্কোয়ার এম কে ই স্কোয়ার, তাই না? এম কে ই স্কোয়ার আর সেই সাথে এন স্কোয়ার গুণ ছিল। আর আমি এটা তো আর এর মান, আর যদি 1/r হয় তাহলে এটা উল্টে যাবে, তো এখানে যেহেতু আর নিচে সো এটা উল্টে গেছে। সো এম কে স্কোয়ার এন স্কোয়ার এইচ বার স্কোয়ার, তো সবগুলো কনস্ট্যান্টকে আমরা একসাথে রাখতে পারি, আর ভ্যারিয়েবলটা হচ্ছে এখানে এন। এখন এই যে সবগুলো কনস্ট্যান্ট, দ্যাট ইজ এম কে স্কোয়ার ছিল, এই পাশে কে স্কোয়ার আরো গুণ হবে। সো নেগেটিভ এম কে স্কোয়ার ই টু দি পাওয়ার 4 2/h স্ট্যান্ডার্ড স্কোয়ার। এগুলাকে যদি আমরা মানগুলা বসাই, মান বসানো কিন্তু খুব ইজি। প্লাঙ্কের কনস্ট্যান্ট, ইলেকট্রনের ভর, কুলম্বের কনস্ট্যান্ট, ইলেকট্রনের চার্জ, এই সবগুলা মান ইভেন সাইন্টিফিক ক্যালকুলেটরের মধ্যে দেয়াই আছে। তো মানগুলো যদি বসাই তাহলে 13.6 ইলেকট্রন ভোল্ট পাচ্ছি আমরা, এবং এটা কিন্তু নেগেটিভ, যেহেতু অ্যাট্রাকশন মুখী ফোর্স সেহেতু নেগেটিভ। এখন দেখো যদি এন এর মান বাড়ে তাহলে এই নেগেটিভ ফোর্সের মান কমবে। নেগেটিভ কোনো কিছু মান কমা মানে বেশি। ধরো কারো -2 আছে আর কারো -10 আছে, যার -10 আছে তার মান কম, -2 এর মানটা বেশি। সো এন এর মান বাড়লে এই নেগেটিভের মান কমবে, তার মানে আমরা যতই দূরের দিকে যাব ততই শক্তির মান বাড়তেছে। বুঝছো বিষয়টা? হ্যালো? জি স্যার। এখন যদি বলে যে দ্বিতীয় শক্তি স্তরে এনার্জির মান কত, তাহলে আমরা জানি প্রথম শক্তি স্তরে এনার্জির মান হচ্ছে -13.6 বাই এন স্কোয়ার ছিল। তো বাই এন স্কোয়ারের প্রথম শক্তি স্তরে তো এন এর মান 1, তার মানে আমাদের 13.6। তো দ্বিতীয় শক্তি স্তরে এনার্জির মান কত? দ্বিতীয় শক্তি স্তরে হচ্ছে ই2, তাহলে ই2 হচ্ছে -13.6 বাই এন স্কোয়ার কত, 4। তো 4 কে যদি 13 দ্বারা ভাগ করো, 3 4 12, তাহলে 3 আবার 16, তাহলে 4, 3.4। তাহলে এখন দেখো যে প্রথমটায় -13.6 ছিল, দ্বিতীয়টায় -3.4, কোনটা বেশি? 13.6 বড় নাকি -3.4 বড়? হ্যালো? স্যার। কি ঘুমাচ্ছ নাকি? না স্যার। এই যে এটা বড়, হ্যাঁ, -3.4, তার মানে আমরা যত দূরে যাব তত এনার্জির মানটা বাড়বে। এটা গেল। তাহলে আমরা বোরের পরমাণু মডেল থেকে বিভিন্ন শক্তি স্তরে এনার্জির ক্যালকুলেশনও পেলাম পেলাম আচ্ছা, তো তারপরে দেখো যে আমরা যখন এক স্তর থেকে অন্য স্তরে যাব তখন এনার্জির পার্থক্যটা আসলে কিভাবে দেখা দেয়। ফর এক্সাম্পল ধরো একটা বড় পরমাণু যেটাতে 7টা 8টা পর্যন্ত স্তর আছে, যদিও আরো, যেমন রিডবার্গে তো শখানেকের উপরে থাকে। তো নর্মালি শখানেক হয় না, কারণ 7টা বা 8টা স্তর হলে কিন্তু আমাদের 100 মৌলিক পদার্থ হয়ে যায়, ওগুলা তো আইসোটপ ছিল। তো এখন ধরো যে সপ্তম স্তর থেকে যদি লাফ দিয়ে কেউ অষ্টম স্তরে যায় তাহলে সে কি করবে, সে উপরের স্তরে যাচ্ছে, শক্তি অ্যাবজর্ব করতে হবে। আবার যদি কেউ অষ্টম স্তর থেকে লাফ দিয়ে সপ্তম স্তরে আসে তাহলে শক্তি তাকে ছেড়ে দিতে হবে। আমরা ওই পার্থক্যটা বের করব। এখন উপরের স্তরে যেতে হলে ওই পার্থক্য পরিমাণ শক্তি তাকে অ্যাবজর্ব করতে হবে, আবার নিচের স্তরে আসতে হলে ওই পার্থক্য পরিমাণ শক্তি তাকে ত্যাগ করতে হবে বা ছেড়ে দিতে হবে। তাহলে সেই ক্ষেত্রে ডেল ই মানে হচ্ছে শক্তির পার্থক্য। ধরো যে কেউ অষ্টম স্তর থেকে সপ্তম স্তরে যাবে, তাহলে তাকে সেই শক্তিটা ছেড়ে দিতে হবে। তো আসো সেটার পার্থক্য দেখি। এখন পার্থক্যের মধ্যে কিন্তু একই কথা ছিল, -13.6 কে কিন্তু আমরা কমন নিতে পারি এন স্কোয়ার, তাহলে এখানে এন স্কোয়ার মানে 8 স্কোয়ার, আর আর এখানে এন স্কোয়ার মানে হচ্ছে 7 স্কোয়ার, আর এ পাশে আমরা ইলেকট্রন ভোল্ট। তাহলে দেখো যে কিভাবে আমরা এদিক থেকে এইচ নিউ, তাহলে এই মানটা যদি ক্যালকুলেট করতে পারি তাহলে কিন্তু আমরা এই নিউর মান বা ফ্রিকোয়েন্সি মানটাও কিন্তু বের করতে পারবো। এখানে কিন্তু বোরের পরমাণু মডেলের সাফল্যতা এবং রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা। রাদারফোর্ডের পরমাণু মডেল কোয়ান্টাম থিওরিকে অ্যাকসেপ্ট করে নেয় নাই, এই জন্য সে বর্ণালী ব্যাখ্যা করতে পারে নাই, মানে এই ফ্রিকোয়েন্সি ভিন্ন ভেদেই কিন্তু হয়, কি বলে, আলোর বিভিন্ন কালার আসে, যেটা বলতেছিলাম ফ্রিকোয়েন্সি বেশি হলে ব্লু, কম হলে লাইট, বা বিভিন্ন রেঞ্জ বা স্পেকট্রামটা ব্যাখ্যা করা যায়।
রাদারফোর্ড সিম্পলি ধরে নিছে যে পরমাণু চারদিকে ইলেকট্রন ঘুরে, কিন্তু কোন স্তরে ঘুরে, কিভাবে এক স্তর থেকে অন্য স্তরে জাম্প দিলে শক্তি বিকিরণ করে বা শক্তি অ্যাবজর্ব করে বা রেডিয়াসের ব্যাসার্ধ কিরকম সেটা বলা নাই। কিন্তু বোর দেখো, যেই প্লাঙ্কের কোয়ান্টাম থিওরিকে অ্যাকসেপ্ট করে দিল, তার মাধ্যমে নট অনলি সে এই যে বিভিন্ন শক্তি স্তর বা এনার্জি সেলের বর্ণনা বা সেই এনার্জি সেলগুলোর রেডিয়াসও বের করে ফেলছে। একটা মজার বিষয় হচ্ছে আমরা কিন্তু দেখতে পাই না অ্যাটম, কিন্তু সিম্পলি ক্যালকুলেশন করে কিভাবে আমরা অদেখা জিনিস, যে কয়টা ইলেকট্রন আছে, সেই ইলেকট্রন গুলা বিভিন্ন অরবিটে কিভাবে আবর্তন করে, এই অরবিট বা সেল গুলার ব্যাসার্ধ কত, ইভেন তার শক্তি কত, তারপর আবার এক শক্তি স্তর থেকে জাম্প দিয়ে অন্য শক্তি স্তরে গেলে কতটুকু এনার্জি বিকরণ করে বা অ্যাবসর্ব করে, এটা না দেখা জিনিসকেও কিন্তু ব্যাখ্যা করতে সমর্থ হলো বোরের পাওনো মডেল। ঠিক আছে, এটা জাস্ট কোয়ান্টাম ফিজিক্সের গুরুত্ব, সে জাস্ট ওটাকে অ্যাকসেপ্ট করে নেওয়াতে এটা হয়েছে। সো রাদারফোর্ড যেহেতু অ্যাকসেপ্ট করে নাই, সো রাদারফোর্ডের পারমাণু মডেলকে আজকে আমরা যখন পড়ি, তখন যতটা আমরা থিওরি পড়ি তার তুলনায় সীমাবদ্ধতাই বেশি, কিন্তু বোরের পারমাণু মডেলের সীমাবদ্ধতা কিন্তু খুব বেশি আসে না। তারপরও আমরা বলবো না যে বোরের পারমাণু মডেল 100% অ্যাকুরেট। তার কারণ হচ্ছে যে যে সকল পরমাণুতে ইলেকট্রনের সংখ্যা বেশি, ওইখানে কিভাবে ভিন্ন ভিন্ন বর্ণালী বা স্পেকট্রাম পাওয়া যায় সেটার ব্যাখ্যা কিন্তু বোস সাহেব এখনো দিতে পারে নাই। বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। তোমরা কি আসো নাকি ঘুমায় পড়তেছো? স্যার স্যার কি খুব না বেশি স্যার, কঠিন আছে স্যার। লাগতেছে? আচ্ছা, আজকে মনে হয় থাকলে ভালোই তো। কেন মাথা ঘোরাচ্ছে? তাই আমাদের এই টপিক এই পর্যন্তই থাকবে, তোমাদের এরপরে আর এখানে আলোচনা করবো না, তখন একটু বেশি ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ তোমরা যেহেতু এইচএসসি ফিজিক্স পড়ো নাই। তারপরে তোমাদের আলোচনা করবো হচ্ছে আহ ইয়ে কি বলে, সেমিকন্ডাক্টর ফিজিক্স এর ধারণাটা দিব। এই অ্যাটমিক ফিজিক্স এই পর্যন্তই থাকবে। ঠিক আছে, দেখো আমি অ্যাটমিক ফিজিক্স এর টপিকসটা শেষ করে দিচ্ছি, যে এই যে 100, এই যে এখান থেকে শুরু, মানে আমাদের চ্যাপ্টার, মানে এই যে আমি যে পিডিএফটা দিলাম সেই পিডিএফ এর আমাদের চ্যাপ্টার 43, এই অ্যাটমিক ফিজিক্স এর আমাদের প্রথম পেজ, দ্বিতীয় পেজ, তৃতীয় পেজ, চতুর্থ পেজ, পঞ্চম পেজ, এই পঞ্চম পেজ পর্যন্ত। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু আলোচনা করছি এই পর্যন্ত, দ্যাট ইজ ওদের টপিক ধরলে 14টা। ঠিক আছে, এই 14 টপিকস পর্যন্তই থাকলো। তো এখন যদিও এই পিডিএফ এ বেশি কিছু নাই, এই পিডিএফ এ জাস্ট ইকুয়েশন গুলো আছে, তোমরা আরেকটু বিস্তারিত বাংলা বইগুলো থেকে পড়ে নিও। ঠিক আছে, তাহলে আমাদের এই এই পিডিএফ এর মধ্যে এই চ্যাপ্টারটা এখানেই শেষ। নেক্সট আলোচনা করব হচ্ছে সেমিকন্ডাক্টর ফিজিক্স, ওটা হচ্ছে চ্যাপ্টার 5। ওটা আমি এখনই দিয়ে দিই, নাহলে পরে আবার স্টুডেন্টরা বলতে থাকবে থেকে আসলো, এটা তো পাই নাই, ওটা তো পাই নাই। চ্যাপ্টার ইলেকট্রনিক্স প্রিন্সিপাল, চ্যাপ্টার 5 তোমাদের হচ্ছে দেখি ফিজিক্স না, ইনফো। দেখো একটা পিডিএফ চলে যাবে, ওকে? আমরা এই নেক্সট ক্লাসে এটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এটা এটা একটু রিডিং পড়ে আসবে সবাই। স্যার, বুঝতে পারছো? হ্যালো, এতদিন স্যার পড়াইলেন, মানে অতটুকু আমরা কি পড়বো? ওই যে 14টা পয়েন্ট যে দেখাইলেন স্যার। হ্যাঁ, ওই যে ওই পিডিএফ এ অ্যাটমিক ফিজিক্স আমি তো বলে দিলাম যে অ্যাটমিক ফিজিক্স এর 14 পর্যন্ত ছিল, ওই টপিকস গুলো হচ্ছে ওই চ্যাপ্টারের মধ্যে থাকবে। এবার তুমি ওই টপিকসে যত ভিন্ন ভিন্ন যত বই আছে, বাংলা হোক ইংরেজি হোক, যা স্টাডি করতে পারো। বুঝতে জি পারছো? তারপরে স্যার। আমরা পরের চ্যাপ্টারে চলে যাব। পরের চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার 5, এটা দিয়ে দিচ্ছি। ইউনিভার্সিটিতে এইভাবেই হয়, কিন্তু ইউনিভার্সিটি তো আর তোমার স্কুল না যে একটা পাঠ্য বই ফিক্স থাকবে। ইউনিভার্সিটিতে হচ্ছে ভিন্ন ভিন্ন চ্যাপ্টার ভিন্ন ভিন্ন বই থেকে পড়ে, বাট টিচার হচ্ছে ওই কন্টেন্টটা দিয়ে দিবে। তুমি ওই কন্টেন্টের ওই টপিকসটা প্রথমে তো ওই পিডিএফ থেকে পড়বা, টিচার যেটা দিবে, তার বাইরেও তুমি আরেকটু এক্সট্রা স্টাডি করবা। ঠিক আছে, এখানে বুঝতেই পারতেছো জ্ঞানের বিষয়টা জি স্যার। রিলেটেড। জি স্যার। ওই পিডিএফ এ কিন্তু অত ডিটেলস আলোচনা ছিল না, বাট আমি কিন্তু এর বাইরে আরো বিস্তারিত বলছি না, আমার আলোচনাটা জি স্যার। শুনতে হবে। তা তোমার কি মনে হয় যে আমি ওই পিডিএফ দেখে আলোচনা করছি, তাহলে এত টপিকস কোথা থেকে পাইলাম? ওটা আমার প্রিভিয়াস নলেজ থেকে। তো এখানেও একই অবস্থা, এটাও পড়ে আসবে। এটা কিছুটা তার থেকে বেশি সহজ হবে, কারণ ওইটা কিছুটা নোট আকারে ছিল, এটা হচ্ছে মূল টপিকস। ঠিক আছে, এটা শেষ করে আবার আমরা ওই পিডিএফ এরই অন্য চ্যাপ্টার পড়বো। বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। আচ্ছা এখন কি এটা শুরু করবো নাকি আজকে থাকবে, কোনটা? স্যার আজকে থাকুক। স্যার আজকে আজকে থাক তোমাদের থাক, জিজ্ঞেস করলে তো এটা বলবো। আজকে থাক হ্যাঁ, তোমরা একটু আজকে ইয়ে থাক, স্যার। ইয়ে হয়ে গেছো, পারতেছো না।
একটু ধৈর্য স্যার, থাকতে হবে, মাত্র তো 2 ঘন্টা। হ্যাঁ বলো। স্যার আজকে সারাদিন ক্লাস করছি মেনুল স্যার। স্যার সকাল 10টা থেকে স্যার ক্লাস শুরু তোমার- হয়েছে স্যার। হ্যাঁ, আমি তো নামাজের break ইভিনিং এ পাইছি। ক্লাস নেই, ঠিক আমরা আছে। স্যার 8টা থেকে তোমাদের ক্লাস করছি বুঝছি, স্যার। নতুন তো তোমাদের 8টা থেকে ক্লাস করছে, এখন আমার তো এটা আলোচনা শেষ করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে টানা 3 ঘন্টা লেকচার শোনার মতো থাকতে হবে। 1 ঘন্টা শোনার পর আর পারতেছি না। আচ্ছা, শুরু নতুন ব্যাচ স্যার, দেখে এটা কি এটা স্যার হতে সামনের পারে। থেকে করলে স্যার শোনা হ্যাঁ, যায়, অভ্যস্ত কিন্তু হয়ে যাবে। মোবাইলে রাইট, মানে একটু ইয়েতে স্যার কনফিডেন্স থাকা দরকার যে এটা শুনতে হবে, কারণ সপ্তাহে তো একদিনই পড়তেছো, এই জন্য। ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে এই পর্যন্তই থাকুক। আর একটা বিষয় হচ্ছে নেক্সট স্যার এখন শুক্রবার। পর্যন্ত আপনি হ্যাঁ কয়টা বলো। পিডিএফ দিছেন? স্যার আপনি এখন পর্যন্ত কয়টা পিডিএফ দিছেন? দুইটা দুইটা, এই যে একটু আগে যেটা পড়াইলাম ওইটা, আর এই আচ্ছা, মাত্র একটা এই দিলাম। দুইটা হ্যাঁ, ওইটার আবার এটা সব পাবো করে না, কোথায়? ওইটা ওই যে চ্যাপ্টার 43 এর যে কয়টা পেজ ছিল ওই পেজ পর্যন্ত। হ্যাঁ, সব হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছেন? শোনো এত। এই পিডিএফটা পাবো কোথায়? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিছি। হোয়াটসঅ্যাপ গ্রুপে, তোমাদের গ্রুপ তো ও, একটাই। আচ্ছা। স্যার গ্রুপে তো পাই নাই স্যার। স্যার যারা নিউ সেমিস্টার ফার্স্ট সেমিস্টার অনেকেই গ্রুপ পায় নাই স্যার। আচ্ছা, এই যে আমি এখন বের হয়ে যাচ্ছি, গ্রুপের অ্যাডমিন গুলো এখানে আছে। ওই গ্রুপের অ্যাডমিন কে তোমরা এখন তোমার মোবাইল নম্বর গুলো দিয়ে দিবা, তারা অ্যাড করে নিবে, বুঝতে পারছো? আমি স্যার, কত সহজ করে পিডিএফ দিচ্ছি, কিন্তু তার এখনো আগে তো পাইনি ফার্স্ট স্যার। ব্যাচ হ্যান্ডেল আর করছি। পিডিএফ তো এখন পর্যন্ত আসে নাই। আসে নাই স্যার আচ্ছা, পিডিএফ। আচ্ছা, পিডিএফ যাবে। পিডিএফ একটু ভারী নাকি? এই যে চলে গেছে। ও, যাচ্ছে যাচ্ছে, নেটে একটু প্রবলেম, পিডিএফ চলে যাবে। তোমাদের সামনেই তো দিলাম। আর একটা শুনো, যারা নতুন ব্যাচ, এই যে এখন যারা ক্লাস করতেছে তারও নতুন ব্যাচ ছিল। আর একটা হচ্ছে আমি একদম প্রথম থেকে নিচ্ছি, দ্যাট মিনস এই যে 3, 4, 5, 6 সব নতুন ব্যাচ দেখে দেখে তো 15 ব্যাচ আসছে। নতুন ব্যাচের কি সমস্যা আমি খুব ভালো মতোই জানি। এই জন্যই তো বলতেছি, তোমাদের খুব বেশি টেনশন নেওয়ার দরকার নাই, সব একদম সহজ হয়ে যাচ্ছে। শুধু স্যার কষ্ট প্রচুর করে টেনশনে আছে কিন্তু। হোয়াটসঅ্যাপের ওই গ্রুপে অ্যাড হও। কোনো টেনশন নাই, হোয়াটসঅ্যাপের গ্রুপে নতুনদের একটু বেশি টেনশন থাকে, কি না কি হচ্ছে, কিছুই হয় না। আর সব তো ডিটেলস বলেই দিচ্ছি, যে ধরো যে চ্যাপ্টার 5 পড়াবো সেই পিডিএফটা অলরেডি তোমাদের সামনেই তো দিয়ে দিলাম। এটা 100 আপলোড তো হবেই, টেনশন নিও না। এই চ্যাপ্টার 5 এর টোটালটা পড়বা। আর হচ্ছে একটু আগে যে পিডিএফটা পড়লাম ওইটাও গ্রুপে দেওয়া আছে, গ্রুপে অ্যাড হলে ওই পিডিএফটা পাবা, একটু স্ক্রল করলে। ওইটা আবার টোটালটা পড়া লাগবে না, ওই যে একটু আগে যেটা দেখালাম চ্যাপ্টার 43 এর যেখান থেকে যে পর্যন্ত, শুধু ওইটুকুই পড়বা। আর চ্যাপ্টার 5 যেটা মাত্র দিলাম ওইটা সবটুকু পড়বা। যখন যেটা পড়াচ্ছি ওইটা আমি পিডিএফ দিয়ে দিচ্ছি, বুঝতে পারছো? এটা একটা। আর হচ্ছে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা অ্যাডমিন তারা এই জুমে আছে, ওদের সাথে কথা বলে ওই গ্রুপে অ্যাড হয়ে যাও। আর যখন কোনো ক্লাস শুরু হবে সেই ক্লাসের শুরুতে আমি লিঙ্কটা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিই। তোমাদের কাজ হচ্ছে ওই লিঙ্কে অ্যাড হয়ে গেলে হচ্ছে। আর কোনো কারণে যদি আমার লেট হয় বা আমি কোনোদিন যদি না থাকতে পারি, তাহলে আমি ওই গ্রুপের মধ্যে মেসেজ দিয়ে দিব, বুঝতে পারছো? স্যার আমি গ্রুপে অলরেডি অ্যাড হয়ে গেছে, কিন্তু আমি কোনো পিডিএফ ফাইলও পাচ্ছি না, এবং বিগত সময় আপনি যেগুলো পাঠাইছেন কিছুই দেখাচ্ছে না। আজকে থেকে মানে জয়েন হওয়ার পর থেকে যত মেসেজ দেওয়া হয়েছে সেগুলো আচ্ছা, না দেখা গেলে একটু একটু বলো যে আমি এই জিনিসটা পাচ্ছি না। আচ্ছা আচ্ছা স্যার, স্যার আমি আচ্ছা, হচ্ছে এটা হতে পারে যে কেউ যদি পরে অ্যাড হয় তাহলে আগের মেসেজ গুলো পাবে না সে। তাহলে হচ্ছে যে একটু বলো যে আমি প্রথম পিডিএফটা পাই নাই, তাহলে গ্রুপের অন্য স্যার মেম্বাররা পাইনি, দিয়ে দিবে। সবাই পারস্পরিক প্রথমটাও একটু পাইনি। সহযোগিতা করো। স্যার। হ্যাঁ বলো। হ্যালো স্যার, আমি স্যার ওই হ্যাঁ হ্যাঁ হোয়াটসঅ্যাপ বলো। গ্রুপের লিংকটা স্যার এখানে দিয়ে দিয়েছি চ্যাটে। যারা যারা পায় নাই তারা এখানে ক্লিক করলে আর কি গ্রুপের ইনভাইটেশন আবার পিডিএফ গুলো তাকে দিতে বলো। আচ্ছা ঠিক আছে। আর নাসিফ নাকি জি তুমি স্যার। হচ্ছে যে ওই যারা নতুন করে অ্যাড হয় তারা খুব সম্ভবত উপরের মেসেজ গুলো দেখতে পায় না। সেই ক্ষেত্রে যেটা একটু করবা কষ্ট করে, সেটা হচ্ছে যে আমার আগের পিডিএফটাও দিয়ে দিও এবং প্রথম ক্লাসের যে লিংকটা সেই লিংকটাও দিয়ে দিও, ঠিক আছে? ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে যে লিংকটা যদি যেখানে দাও গুগল ড্রাইভ বা ইত্যাদি, এটা পাবলিক করে দিবা, যাতে করে কেউ যেন আবার রেস্ট্রিকশনে না পড়ে অ্যাক্সেসে, বুঝতে পারছো? আরেকটা বিষয় হচ্ছে যে কোনো একটা সমস্যা ফেস করলে বসে না থাকা, তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ দাও যে ভাই আমি তো এটা পাই নাই, তাহলে তো দেখবা তোমার ভাইয়েরা সহযোগিতা করার জন্য বসে আছে। তুমি ধরো যে আগের মেসেজ গুলো দেখতে পাচ্ছ না, স্যার এটা কোন তুমি ভাইকে জানাবো মেসেজ স্যার? দাও, এখানে অ্যাডমিনরা দেখবে, যারা গ্রুপে অ্যাডমিন আছে ওরা তো সবসময় গ্রুপ চেক করে নাকি। তুমি কষ্ট করে একটু মেসেজ লেখো যে আমি আগের লিংকটা পাই নাই, আমাকে এটা দেন, অন্যরা দিয়ে দিবে। হ্যাঁ বলো। স্যার যারা আমরা তো ফার্স্ট সেমিস্টার, এখন আমরা অনেকে জানি না আমাদের সাথে কে কয়জন আমরা স্টুডেন্ট, আমাদের সিআর এখানে কে। আমি
সিআর কে সিআর এখন নতুনদের এখনো সিআর হয় নাই, মাত্রই তো আসলা। ওইটা কিংবা তোমরা কারো বা join এখানে আমাদের গ্রুপে লিংক প্রান্ত ভাই সিআর মেসেজ থাকার কি দরকার? গ্রুপে যারা অ্যাডমিন আছে গ্রুপে জাস্ট মেসেজ দাও যে আমি পিডিএফটা দরকার, যদি কারো কাছে পিডিএফ থাকে সে আবার আপলোড করে দিবে, ঠিক আছে? আগের অন্য ব্যাচগুলার ক্লাসের ক্যাপ্টেন ঠিক হয়ে গেছে, আর যারা একদমই নতুন ব্যাচ 15, তোমরা তো এখনো আসতেছো, তো তোমাদের এখনো মেবি ক্লাস ক্যাপ্টেন হয় নাই। এক সময় শহীদ আব্দুল্লাহ স্যার বা অন্য স্যার মিলে তোমাদের ক্লাস ক্যাপ্টেন ঠিক করে দিবে, অথবা তোমরা নতুন ব্যাচ যারা এখনো তো মনে হয় আসতেছে, যখন সবাই চলে আসবে তোমরা নিজেরাই একজন ক্যাপ্টেন ঠিক করে নিও, ঠিক আছে? ওটা আমার দায়িত্ব না যে তোমাদের ক্যাপ্টেন কি হবে এটা ঠিক করে দেবো, আগের ব্যাচ গুলা মনে হয় হয়ে গেছে অলরেডি। তো এখানে যেটা ওটা তো আমরা নিজেরা ডিসাইড করছি, ওদেরটা ওরা নিজেরা ডিসাইড। নিজেরা ডিসাইড করবে, মানে এখন করো না, এখনো তো স্টুডেন্ট আসতেছে, আরো এসে নেক, আসার পরে ঠিক হয়ে যাবে। মাত্র তো দ্বিতীয় সপ্তাহ, এটা আরো 2-1 সপ্তাহ পরে এমনিতেই একজন আরেকজনকে চিনতে পারবা, অত টেনশন নিও না। আর একটা বিষয় হচ্ছে গ্রুপের অ্যাডমিন হচ্ছে নরমালি সিআররা হয়, যারা ক্লাসের ক্যাপ্টেন, মানে আগের ব্যাচ গুলাতে যারা অলরেডি 1 সেমিস্টার 2 সেমিস্টার করে ফেলছে, ওরাই নরমালি ক্লাসের মানে অ্যাডমিন হয়। তুমি যদি গ্রুপে বলো যে আমি এই পিডিএফটা পাই নাই বা এই লিংকটা পাই নাই, দেখবা তোমার ভাইরা হেল্প করবে এখানে একজন আরেকজনকে হেল্প করার জন্য, ঠিক আছে? তুমি জাস্ট একটু মেসেজ পাঠাবা যেটা আমি পাই নাই, এত ভয় পাওয়ার কিছু নাই, ভার্সিটি সহজ, একজন আরেকজনকে সহযোগিতা করে, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা গেল ওইটা। তাহলে হচ্ছে যে যারা অ্যাডমিন আছো বা যারা শুনতে পাচ্ছ, এই ছোট ভাইদেরকে হেল্প করবা এবং ক্লাসের ভিডিও লিংক গুলা দিয়ে দিবা, কোনো প্রকার রেস্ট্রিকশন থাকবে না, পিডিএফ গুলো দিয়ে দিবা, কারণ যারা নতুন জয়েন করে ওরা খুব সম্ভবত মানে গ্রুপের আগের মেসেজ গুলো দেখতে পায় না। এটা গেল। আর একটা বিষয় হচ্ছে যে এই চ্যাপ্টার 5 পুরোটা রিডিং পড়ে আসবা, আমি 5 থেকে আলোচনা করব, কারণ যেটা বুঝতে পারতেছি হচ্ছে আলোচনা করার সময় তোমাদের একটু সমস্যা হয়, খুব সম্ভবত অনেক আগে পড়াশোনা করছো। সো এটা এই চ্যাপ্টারটা সহজ, এটা ইজিলি রিডিং করতে পারবা। আর পিডিএফ গুলো কিন্তু আগেই দেয়া আছে। আচ্ছা এটা গেল। আর একটা বিষয় হচ্ছে নেক্সট শুক্রবার মেবি আমি শিওর না, মেবি আনঅ্যাভেলেবল থাকতে পারি, আমার একটা ট্যুরে যাওয়ার কথা। যদি আমি নেক্সট শুক্রবার আনঅ্যাভেলেবল থাকি তার আগে আমি মেসেজ করে দিব, সেই ক্ষেত্রে এটা সপ্তাহে অন্য আরেকদিন ক্লাস নিয়ে দিব। তোমাদের কি রাতে ক্লাস নিলে কোনো সমস্যা আছে? না স্যার। রাতে না স্যার 9টার 8টার পরে? পর। এখানে অনেকে জব স্যার টব করা রাত হতো। 8টার পরে স্যার আপনি সারা রাত নিতে পারেন, no আচ্ছা problem। ঠিক আছে, আমি খুব সম্ভবত একটা স্টাডি ট্যুরে যেতে পারি, তো স্যার সেক্ষেত্রে একটা বিষয়। হ্যাঁ বলো। হ্যালো হ্যাঁ হ্যাঁ স্যার, আমাদের মিড পরীক্ষা কবে কিংবা ফাইনাল পরীক্ষা কোন আচ্ছা মাসে হতে পারে? আচ্ছা মিড মিড নরমালি 6 সপ্তাহ পরে হয়, আর ফাইনাল হচ্ছে 13 কি 14 সপ্তাহ পরে হয়। সেমিস্টারের তোমাদের এইটা হচ্ছে কত, তৃতীয় সপ্তাহ, তৃতীয় শুক্রবার, হ্যাঁ থার্ড। তো আরো 3 সপ্তাহ হবে, তারপরে ষষ্ঠ সপ্তাহে পরীক্ষা হয় নরমালি, আর রুটিন 1 সপ্তাহ আগে দিয়ে দিবে, ঠিক আছে? এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। আবার ফাইনাল পরীক্ষা 13 থেকে 14 সপ্তাহে হয়, একটা সেমিস্টার 4 মাস ব্যাপী, কখনো কখনো 3.5 মাস হয়, ঠিক আছে? এই সেমিস্টারে মেবি রমজান বা ঈদ আসতেছে, তো ঈদের আগে শেষ করবে, এটা একটা, বা রোজার মধ্যখানে বা রোজার শুরুতেই শেষ করবে, এটা। তো এখন তৃতীয় স্যার সপ্তাহ এটা তো চলতেছে, আমরা দ্বিতীয় সপ্তাহ তো। প্রথম সপ্তাহে মেবি তোমাদের ক্লাস হয় নাই নাকি, আই এম স্যার নট শিওর। প্রথম সপ্তাহে স্যার ক্লাস হয় নাই, কিন্তু স্যার প্রথম সপ্তাহ থেকে পরীক্ষা স্যার শুরু জব হয়েছিল, করবো। বাট আমাদের সিএসসি টা স্যার এই দ্বিতীয় সপ্তাহ। আচ্ছা ওকে, দ্বিতীয় সপ্তাহ, ওটা সমস্যা নাই, 1 সপ্তাহ কম বেশি ওটার বিষয় না, ওটা ডিপেন্ড করে টিচার সিলেবাসের উপরে, সিলেবাস একদমই ফিক্সড। সো যদি এরকম হয় স্যার যে, হ্যাঁ বলো। স্যার আরেকটা কথা ছিল স্যার, গত সপ্তাহে আমি পুরোটাই ছিলাম, বাট লাস্টের দিকে প্রেজেন্টটা দেওয়া হয়নি আমাদের। প্রেজেন্ট লাগবে না, এখন নতুন তো, নতুন ব্যাচে প্রেজেন্ট নেই না, কারণ অনেক স্টুডেন্টই পরে আসবে, পরে আসার পর সে দেখবে কি আল্লাহ আমার প্রেজেন্টেশন নেই, ও মেন্টাল ডিপ্রেশনের মধ্যে পড়ে, ঠিক আছে? সো মিডের আগ পর্যন্ত আমি প্রেজেন্টেশন দিচ্ছি না, হ্যাঁ মিডের পরে নিব। হ্যাঁ কি হয়েছে? না, ম্যাথ স্যার আমাদের প্রেজেন্টটা সবার আগে হ্যাঁ, নিয়ে নেয় তো। ম্যাথ স্যারের মতো, আমি আমার মতো, ওকে বুঝছো? এখানে যেটা হচ্ছে যে আমি না বললাম যে অধিকাংশ সময় ফার্স্ট ব্যাচ হ্যান্ডেল করতে করতে অভ্যস্ত, তোমার কি বলতেছি যে তৃতীয় চতুর্থ ব্যাচ থেকে 15 পর্যন্ত ম্যাক্সিমামই আমি ওই ফিজিক্স নেই, আর সবসময় আমার সময় প্রথম ব্যাচ থাকে, এই জন্যই তো আমি বলতেছি যে এ নিয়ে আরো 10-12 বার প্রথম ব্যাচ হ্যান্ডেল করে আসছি। মিডের আগ পর্যন্ত নতুন স্টুডেন্ট আসবে, সে আসে যখন দেখবে যে অনেক ক্লাস হয়ে গেছে, সে ক্লাসে অ্যাটেন্ডেন্স ছিল না, ও হতাশ হয়ে যাবে, এজন্য অ্যাটেন্ডেন্স কোনো বিষয় না অন্ত মিড পরীক্ষার আগ পর্যন্ত। সো এটা নিয়ে একটু টেনশন করার কিছু নাই, বুঝতে পারছো? জি স্যার, আপনার পদক্ষেপটা ভালো আছে স্যার। আমি তো কত ওয়ে বলতেছি যাতে টেনশন না করো।
যাতে অনেকে অতিরিক্ত টেনশন করতে যায় ঝামেলায় পড়ে। প্রসেস গুলো আসলে অনেক সহজ, বুঝতে পারছো তো? তো যাই হোক, তা আমি জি যেটা স্যার। বলতেছিলাম নেক্সট শুক্রবার মেবি আমি আনঅ্যাভেলেবল থাকতে পারি, আমার একটা স্টাডি ট্যুর থাকতে পারে, আমি এটা মেসেজ দিয়ে বলে দিব ইনশাল্লাহ। আর তারপরে আমি একটা ডেট দিব, বাট ওই ডেটে মানে শুক্রবার সপ্তাহের মধ্যখানে, সেটা ওই রাতের বেলা হবে 8টা বা 9টার পরে, যাতে করে কারোরই কোনো সমস্যা না হয়। আরেকটা বিষয় হচ্ছে ভার্সিটিতে সিলেবাস ধরে পরীক্ষা হয়, সপ্তাহ ধরে না। যদি সিলেবাস কমপ্লিট হয়ে যায় তাহলে আমার এক সপ্তাহ আগে আমি ক্লাস শেষ করে দিব, ওটা কোনো বিষয় না, তুমি ওই সপ্তাহ রিল্যাক্সে থাকতে পারো। আর যদি আমার সিলেবাস না হয়, আমি এক সপ্তাহে একটা এক্সট্রা ক্লাসও নিতে পারি, মানে আমার টপিক বা আলোচনা শেষ হয়ে গেলে পরীক্ষা। তো যদি এরকম হয় যে সময়ের সাথে আমি পেছানো, তাহলে আমি এক্সট্রা ক্লাস নিব। আর যদি এরকম হয় সময় থেকে আগানো, তাহলে পরীক্ষার আগের সপ্তাহে ক্লাস হবে না, ওটা পড়ার জন্য বরাদ্দ। বুঝতে পারছো? এখানে যেটা হচ্ছে জি স্যার। টিচার স্টুডেন্ট ডিসকাশন করে হয়, ওইখানে ওই সপ্তাহ দেখে ভয় পাওয়ার কিছু নাই। তো আমি যেটা দিলাম পরমাণুর, এটা পড়বা কিভাবে, বাংলা বইগুলা দেখো, ইউটিউবে ভিডিও আছে, অ্যানিমেশন করে দেওয়া আছে। ওই ইউটিউবে এসব মানে নর্মাল কি বলে যে ছেলেপেলে কি দেখে, টিকটক এটা সেটা, তাহেরির গান, এসব না দেখে তুমি অ্যাটমিক স্ট্রাকচার, তারপরে বোরের পরমাণু মডেল, অ্যাটমিক মডেল, এইগুলা লিখে সার্চ দিও। সার্চ দেওয়ার পর অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে, ওটা পুরো অ্যানিমেশন আকারে দেখায় দিবে যে এইভাবে অ্যাটম গুলো ঘুরতেছে, তখন টোটালটা বুঝতে সুবিধা। বুঝতে পারছো? এন্টারটেইনমেন্ট বা বিনোদনের পেছনে না যে একটু শেখার জন্য সময়গুলো বরাদ্দ রাখো, অনেক কিছু শিখতে পারবা। ঠিক আছে, আজকে এই পর্যন্তই তাহলে। আসসালামু আলাইকুম। আচ্ছা, আর Okay, ভিডিওটা sir. বন্ধ আসসালামু করে আলাইকুম। দিও না, যারা এখনো জুমে লিংক যায় নাই ওরা যেন মেসেজটা পায়, কারণ এই ভিডিও বন্ধ করে দিলে মেসেজ গুলো কিন্তু চলে যাবে। ঠিক আছে তাহলে। ঠিক আছে স্যার, আসসালামু আচ্ছা, আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি বের হয়ে